নমস্কার বন্ধুরা। তাহলে শীতকালের উইকেন্ডে ঘোরাঘুরির আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এখন শীতকাল, বাংলা মিডিয়ামের মোটামুটি তাদের ফাইনাল পরীক্ষা শেষ, ক্রিসমাস পড়ে গেছে, ফলে ইংলিশ মিডিয়ামেরও একটা ভালো ছুটি রয়েছে। তো এই সময় বাড়ির অনেকেই ভাবছেন যে বাড়ির বাচ্চাদেরকে নিয়ে এই শীতে কোথায় কোথায় ঘুরতে যাওয়া যায়। অনেকেই কোথাও গিয়ে নাইট স্টে করা পছন্দ করেন না, তারা ভাবেন যে ডে আউটিংয়ের মধ্যে বেরোবো, সারাদিন থেকে ঘুরে টুরে আবার সন্ধ্যার মধ্যে ফিরে আসবো। তো বেসিক্যালি এই ভিডিওটা তাদের জন্য, কারণ আমার মনে হয় যাদের কলকাতার পার্শ্ববর্তী এলাকায় যাদের বাড়ি রয়েছে তারা কিন্তু খুব সহজেই এই ছুটির দিনগুলোতে চলে আসতে পারেন ভারতীয় জাদুঘর বা ইন্ডিয়ান মিউজিয়ামে। যেহেতু আমাদের আজকের ঘোরার জায়গাটা ধর্মতলা নিউ মার্কেটের খুব কাছেই, সেই জন্য আমরা কিন্তু ধর্মতলাগামী একটা বাসে উঠে পড়েছি। আমাদের এই বাসটার থেকে আমাদের নামতে হবে মেয়ো রোডে। চলুন তাহলে আপনাদের ম্যাপ ধরে ধরে দেখাচ্ছি আমরা কি করে সেখানে পৌঁছাবো। তবে হ্যাঁ, যারা মেট্রো করে আসবে তাদের জন্য কিন্তু ভীষণ সুবিধা রয়েছে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে নামার, কারণ পার্ক স্ট্রিট থেকে খুব কাছে, খুব মেরে কেটে হয়তো 200 মিটার হবে। আর যদি মনে করেন পার্ক স্ট্রিট থেকে যেতে আপনাদের অসুবিধা হতে পারে, তাহলে অবশ্যই আপনারা কিন্তু এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে নামলে সেখান থেকেও মোটামুটি প্রায় 600 মিটারের মতন। তাহলে আমরা পৌঁছে গেছি মেয়ো রোড। আর আপনারা গুগল ম্যাপে দেখে নিলেন যে মেয়ো রোডের উল্টো দিকেই রয়েছে ইন্ডিয়ান মিউজিয়াম। তো আমরা এখন ভাবতে পারছেন যে এই রাস্তাটা দিয়ে হেঁটে ওই পাড়টায় যাবো আর কি। আগেই আপনাদের বলেছি, বর্তমানে হয়েছে গুগল ম্যাপের যুগ, যেখানেই যেই জায়গা থাকুক না কেন খুব সহজেই খুঁজে বের করা যায়। তো সেভাবেই আপনারা চলে আসুন। এই দেখুন না, আমরা যেমন গুগল ম্যাপটাকে অন করে আমরা হাঁটা শুরু করেছি। আমরা জানি যে গুগল ম্যাপ ধরে হাঁটলে পরেই আমাদের যে গন্তব্য সেখানে খুব সহজেই কিন্তু আমরা পৌঁছে যাব। চলুন তাহলে আমরা ধর্মতলার এই রাস্তাটা দিয়ে যেতে যেতে আশেপাশে কি আছে সেগুলো আপনাদের দেখাই। এখানে ভলিবল অ্যাসোসিয়েশন এবং বিভিন্ন ক্লাব এবং হকি অ্যাসোসিয়েশন, ভলিবল অ্যাসোসিয়েশন অনেক কিছু রয়েছে সেই জায়গাগুলোতে। তো সকালের মিষ্টি রোদ, হাঁটতে ভালোই লাগছিল। সবে 11টা বাজে। আমরা মোটামুটি টার্গেট নিয়েছিলাম যে 11:30 থেকে 11:45 মধ্যে আমরা কিন্তু মিউজিয়ামে প্রবেশ করব। তো ঠিক আমাদের সময় মতো আমরা এগিয়ে যাচ্ছি। চলুন তাহলে আমাদের সাথে। হ্যাঁ, তাহলে ফাইনালি আপনাদের সাথে গল্প করতে করতে আর গুগল ম্যাপ ধরে আমরা কিন্তু পৌঁছে গেলাম ভারতীয় জাদুঘরের সামনে। আমি যতদূরখানি স্টাডি করেছি, এটা স্থাপিত হয়েছিল 1834 সালে। তো এত প্রায় 200 বছরের মতো প্রাচীন কিন্তু এই জায়গাটা। জাস্ট ভাবলেই কেমন যেন গা শিহরিত হয়ে উঠছে যে এত প্রাচীনতম কলকাতার একটা দর্শনীয় জায়গা, সেখানে আমি আজকে প্রবেশ করতে যাচ্ছি। আপনারা যারা কলকাতায় থাকেন তারা বহুবার গিয়েছেন আমি জানি, কিন্তু আমি তো এখানে কর্মসূত্রে প্রায় 5 বছর হয়ে গেছে চলে এসেছি, কিন্তু আমার এখানে পৌঁছাতেও এত সময় লেগে গেল। তো যাকে, বেটার লেট দ্যান নেভার। ফাইনালি আমরা আজকে কিন্তু ভারতীয় জাদুঘরে পৌঁছাবো। চলুন তাহলে আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। তবে হ্যাঁ, তার আগে টিকিটটা কেটে নেই। এখানে টিকিটের মূল্য প্রবেশ করার জন্য আপনাকে মাথা পিছু 75 টাকা করে দিতে হবে। যদি স্টুডেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু 20 টাকা। তাহলে আমরা ফাইনালি পৌঁছে গেছি ইন্ডিয়ান মিউজিয়াম। চলুন তাহলে আমাদের প্রথম কাজ, আগে টিকিটটা কেটে নেই, তারপর আপনাদের নিয়ে যাই। তাহলে চলুন বোর্ডটা আমরা একবার দেখে নিই। এখানে দেওয়া আছে যে প্রাপ্তবয়স্কদের জন্য 75 টাকা আর 18 বছরের নিচে হলে 20 টাকা। তো যাকে, আমাদের টিকিট কাটা কমপ্লিট। এবার আমাদের ভিতরে প্রবেশ করতে হবে। আপনারা কোনো বড় ব্যাগ ট্যাগ নিয়ে গেলে পরে পাশেই ক্লক রুম রয়ে গেছে, সেখানে রেখে যেতে পারবেন, কারণ এখানে কোনো ব্যাগ ট্যাগ নিয়ে কিন্তু প্রবেশ করতে দেয় না। প্রথমে ঢুকেই যেটা দেখা পেলাম, বেলে পাথরে নির্মিত পারিজাত বৃক্ষ। অর্থাৎ যে সমস্ত দর্শকরা ঢুকবে তাদেরকে কিন্তু এই পারিজাত বৃক্ষ দাঁড়িয়ে আছে স্বাগত জানানোর জন্য। চলুন এবার আমরা ভিতরে ঢুকে, ভেতরে যে ক্যাম্পাস, চারিদিকে সুদৃশ্য বিল্ডিংটা, যেটা 1814 সালে, প্রায় 200 বছরের, সেই বিল্ডিংটার
আগে ভালো করে একবার ঘুরে দেখিয়ে নিই। যাই হোক, টেরাকোটা ও মাইনর আর্ট গ্যালারিতে আমাদের কিন্তু ইন্ডিয়ান মিউজিয়ামের প্রথম দর্শন শুরু হলো। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন সেই তৎকালীন সময়ের শিল্পীদের দ্বারা নির্মিত বিভিন্ন রকমের শিল্পকর্ম, এছাড়া টেরাকোটা অনেক বস্তু, যেগুলো কিন্তু মূলত আমরা কিন্তু এখনও দেখতে পাই আমাদের বিষ্ণুপুরে। তো তাদের এরকম বিভিন্ন শিল্প এবং তাদের যে ঐতিহাসিক কিছু নিদর্শন দেখার পর আমরা বেরিয়ে এলাম এবং পরবর্তী গন্তব্য ছিল রক এবং মিনারেল কক্ষ। আর এই রক অ্যান্ড মিনারেল গ্যালারিটা আকারে কিন্তু বিরাট। আমরা ছোটবেলা থেকে আজ পর্যন্ত কেমিস্ট্রিতে যত রকম ধরনের ধাতু এবং বিভিন্ন রকমের পদার্থ, তাদের আকরিক এবং সেগুলো কোথায় কোথায় পাওয়া যায় ভারতবর্ষের, সমস্ত যা যা পড়েছি তার সমস্তটা রয়েছে এই গ্যালারি জুড়ে। এই যেটা যেমন অ্যালাম ক্রিস্টাল আপনারা দেখতে পাচ্ছেন, আর এই লম্বা হলঘরটা জুড়ে এত বিরাট এই সম্ভার, এত বড়ই সংগ্রহ আপনারা দেখে শেষ করতে পারবেন না। চলুন, একতলার এই দুটি মোটামুটি গ্যালারি, আপাতত আমাদের এই দুটোই দেখা শেষ। আমরা এখন এই বাইরের বারান্দাটায় এসেছি আর বিরাট এই বিল্ডিংটাকে একবার চোখে দেখে নিচ্ছি। আর বারান্দার একপাশেই চোখে পড়ল এই বিরাট মার্বেলের তৈরি ফুটপ্রিন্টটা, যেটা নাকি মায়ানমারে পাওয়া গেছিল। কত বছর আগেকার, এখানে লেখা নেই, লেখা থাকলে বোধহয় বোঝা যেত ভালোভাবে। নিচতলায় কিছুটা সময় ঘোরাঘুরি করার পর আমাকে কেন ওই ওপরের ফ্লোরটা বারবার করে টানছিল। দেখুন, এখানে যেন সিঁড়িগুলো শেষ আর হচ্ছে না, এতটাই লম্বাটে বড় সিঁড়ি। আসলে এখানে যে বিল্ডিংটা তৈরি হয়েছে না, আমাদের সাধারণ বিল্ডিং দুটো ফ্লোর মিলিয়ে বোধহয় এখানে একটা ফ্লোর হবে আর কি। তো ব্রিটিশ আমলের এই সব ধরনের বিল্ডিংগুলো বেশি দেখা যেত। এখানে ফ্লোরগুলোর উচ্চতা ভীষণ রকমের ছিল। তো যাকে সেসব ছেড়ে দিন, আমরা এবার চলে এলাম জিওলজিক্যাল ইকোসিস্টেম, অর্থাৎ আমাদের এই পৃথিবীতে বিভিন্ন প্রজাতির যে পশু পাখিরা রয়েছে, তারা কত রকমের পরিবেশে তারা বসবাস করে, তার সমস্ত তথ্য তুলে ধরা হয়েছে এই গ্যালারিতে। তা আমাদের আজকের এবার প্রথম ঘোরাঘুরি শুরু হচ্ছে উপরতলায় বাস্তুতন্ত্র। আর গ্যালারিতে ঢুকে প্রথমেই আমরা দেখতে পেলাম সমুদ্রের নিচের তলায় কীরকম কি জীবজন্তু থাকে, সেখানে কী কী গাছপালা থাকে, সেখানের বাস্তুতন্ত্র কেমন হয় ইত্যাদি ইত্যাদি। খুব সুন্দর করে সাজানো, আপনারাও দেখে নিন ভালো করে। আর এটা হচ্ছে কনিফেরাস ফরেস্ট, অর্থাৎ কিনা পাহাড়ের ওপর, পর্বতের ওপরে কীরকম বাস্তুতন্ত্র থাকে, সেখানে কি গাছপালা থাকে, কীরকম জীবজন্তু থাকে, সেগুলো এখানে খুব সুন্দর করে মডেলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এরপরে হাই অল্টিটিউড অ্যালপাইন, অর্থাৎ কিনা পর্বতের একদম চূড়ায় যেখানে শুধু বরফ দেখা যায়, সেখানে কীরকম জীবজন্তু আর সেখানে কীরকম গাছপালা থাকে। এটা হচ্ছে তরাই তৃণভূমি অঞ্চল। এখানের বাস্তুতন্ত্রটা আপনারা একবার দেখে নিন, কী কী পশু পাখি আছে সেগুলো এখানে ভালো করে মডেলের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এরপর আসছে জলাভূমির বাস্তুতন্ত্র, ওয়েটল্যান্ড ইকোসিস্টেম। এখানটা আপনারা ভালো করে দেখে নিন, এখানে কী কী হাঁস, কী কী পাখি আছে, মেছো বিড়াল অর্থাৎ জীবজন্তু, কীরকম গাছপালা, সমস্ত কিছু খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। এরপর আসছে ডেসিডুয়াস ফরেস্ট, অর্থাৎ কি পর্ণমোচী অরণ্যের ভূপ্রকৃতি, ভূমিরূপ, সেখানের গাছপালা, জীবজন্তু কী কী আছে সেগুলো এখানে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। আর সবশেষে আমরা দেখতে পাচ্ছি ট্রপিক্যাল রেন ফরেস্ট, অর্থাৎ চিরহরিত অরণ্য। এটাও দেখে নিন। যারা আমাদের মধ্যে এখনও স্টুডেন্ট রয়েছে, যারা এই সমস্ত জিওগ্রাফি এবং এনভায়রনমেন্ট নিয়ে পড়াশোনা করছে, তাদের জন্য এই জায়গাটা ভীষণ সুন্দর লাগবে। আর এই গ্যালারির দরজা দিয়ে বেরিয়ে একটা ছোট্ট বারান্দা, আর সেটা পেরিয়েই আমরা এরপর চলে যাব নেক্সট গ্যালারিতে। চলুন তাহলে আপনাদের নিয়ে যাই পরের গ্যালারিতে। আর যাওয়ার আগে ছোট্ট করে এই রাস্তাটা এখান থেকে কেমন দেখতে লাগে সেটাও একবার দেখে নিলাম। আর আমাদের পরিবেশের বাস্তুতন্ত্র তৈরি হয় যে উদ্ভিদ জগৎকে কেন্দ্র করে, তাদের নিয়ে আমাদের পরবর্তী গ্যালারি বোটানিক্যাল গ্যালারি। চলুন তাহলে ভিতরে গিয়ে দেখি উদ্ভিদ জগতের কি বিপুল সম্ভার এখানে সাজানো রয়েছে।
তাহলে এটা তো জানলেন যে এটার নাম বটানিক্যাল গ্যালারি, কিন্তু আপনারা কি জানেন যে এই গ্যালারিটার আগে নাম ছিল ইকোনমিক বটানি গ্যালারি। তো যাই হোক, আপনারা এই ঘরে যখন আসবেন দেখতে পাবেন এটা বিশাল বড় একটা এলাকা নিয়ে এই মিউজিয়ামের এই অংশটা। এখানে মূলত কি হয়েছে বলুন তো, বিভিন্ন যে অর্থনৈতিক গুরুত্বের যে উদ্ভিদ ভিত্তিক পণ্য রয়েছে, যেমন খাদ্যদ্রব্য হতে পারে, সেটা ঔষধ, তন্তু বা ফাইবার, রং, রঞ্জন বা গাম এবং কাঠ, এই সমস্ত জিনিস কিন্তু এই গ্যালারিতে প্রদর্শন করা রয়েছে। এটা মূলত স্যার জর্জ ওয়াটের সংগ্রহ থেকে তৈরি হয়েছে, যা ভারতের ঔপনিবেশিক সময়ের যে অর্থনৈতিক উদ্ভিদবিদ্যার একটা বিশাল সংগ্রহশালা ছিল সেটাকেই মূলত এখানে নিয়ে আসা হয়েছে। এখানে আপনারা দেখতে পাবেন যে ভিক্টোরিয়ান যুগের যে কাচের শোকেসে শুকনো বীজ, বাকল, তন্তু, ঔষধি ও ভোজ্য উদ্ভিদের নানা রকম নমুনা। এছাড়া রয়েছে ভারতীয় কাঠ ও তৈলবীজ সহ অন্যান্য ভেষজ সামগ্রী। এই গ্যালারিটা বাচ্চা থেকে বড়দের সকলেরই খুব ভালো লাগবে, কারণ দেখুন না, কাচের ভিনেটের মধ্যে কত সুন্দরভাবে ভারতের অর্থকরী ফসলের চাষবাস করা এবং তার বীজ বপন থেকে শুরু করে একদম সেটা কারখানায় পৌঁছানো পর্যন্ত যে পদ্ধতিগুলো মডেলের সাহায্যে তুলে ধরা হয়েছে, এটা কিন্তু এই গ্যালারির অন্যতম আকর্ষণ। এই দেখুন না, এখানে দেখাচ্ছে যে আমরা যে জামা কাপড় পরি তার যে সুতোর অন্যতম উৎস হলো তুলো। সেই তুলোকে চাষ করা হচ্ছে। চাষ করার আগে কি করতে হয়, আমাদের সেই জমিটাকে প্রস্তুত করতে হয়। জমি প্রস্তুত করার পরে বীজ বপন করতে হয়। তারপরে সেখান থেকে কি হয়, তুলোটাকে সংগ্রহ করতে হয়। তুলো সংগ্রহ করার পর সেগুলোকে প্যাকিং করা, তারপরে সেখানে কারখানায় পৌঁছে দেওয়া এবং তারপর সেখান থেকে সুতো বের করার পর সুতোকে প্রসেসিং করা, তারপরে সেই সুতোকে তার যে বস্ত্র তৈরির যে কারখানা রয়েছে সেখানে পাঠিয়ে দেওয়া এবং সেখানে বস্ত্র তৈরি করা। এই যে এতগুলো ধাপ একটা সুন্দর কাচের জারের মধ্যে সাজিয়ে রাখা হয়েছে, এটা কিন্তু আমাদের কাছে খুবই কি বলবো, শেখার মতন বিষয়। কিন্তু যারা এই বিষয় সম্পর্কে জানে না, বিশেষত বাচ্চারা, তাদের জন্য তো ভীষণই এটা একটা ভ্যালুয়েবল পার্ট। এগুলো মূলত আমরা জানি যে শিক্ষা ও গবেষণার কাজের মধ্যে ভীষণই গুরুত্বপূর্ণ। তারপর এই গ্যালারিতেই রয়েছে শুধুমাত্র পাট দিয়ে বানানো এত সুন্দর এক বাংলার ঐতিহ্যের দুর্গা মূর্তি। আপনারা দূর থেকে দেখলে বুঝতেই পারবেন না যে সমস্ত শিল্পকর্মটাই যে পাটের দ্বারা নির্মিত হয়েছে। দেখুন, মহিষাসুরকে কত সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে, ঠিক যেমন তার উপরে দাঁড়িয়ে আছে মা দুর্গা। এই মিউজিয়ামে আসার পর না, আমাদের সময় কি করে কেটে গেল আমরা বুঝতেই পারছি না। সময় যেন খুব দ্রুত আমাদের সাথে পাল্লা দিয়ে দৌড়াচ্ছে। তাই মাঝে মধ্যে নিজেদের যে দু একটা ছবি ভিডিও তুলব, সেটা তুলতেও যেন ভুলে যাচ্ছিলাম। আর হ্যাঁ, আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে করে তুলো চাষ করার থেকে শুরু করে কারখানার যে কাপড়ের মিল রয়েছে সেখানে যাওয়া অবধি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কি করে পাট চাষ করা হচ্ছে, তার সমস্ত পদ্ধতি এবং স্টেপ পরপর সুন্দর করে সাজিয়ে ছোট ছোট বাচ্চাদের মনে দিয়ে দেওয়া হচ্ছে যে একটার পর একটা পাট কমপ্লিট করার পর সেই পাট কীভাবে তৈরি হচ্ছে, সেগুলো প্রসেসিং করা হচ্ছে এবং সেগুলোকে রেডি করে কারখানায় পাঠানো হচ্ছে এবং যেই পাট দিয়ে আমাদের জন্য নানা রকম সুদৃশ্য জিনিসপত্র নির্মাণ হচ্ছে। সেই এত সুন্দরভাবে তারা এই কাচের ভেতরে তারা ফুটিয়ে তুলেছে না, যে বাচ্চাদের জন্য কিন্তু এটা অন্যতম শিক্ষণীয় এবং আকর্ষণীয় জায়গা হতে পারে। মাঝে মাঝে দেখতে দেখতে না আমাদের এখানে যারা বাচ্চাদের মতো ফিলিংস চলে আসছিল, যদি আমরাও যদি ছোটোবেলায় এত সুন্দর এত কিছু দেখার সুযোগ পেতাম, যদি আমরাও যদি শৈশবটাকে এরকমভাবে সাজিয়ে নিতে পারতাম, বেশ ভালো লাগতো। এছাড়াও আপনারা এখানে দেখতে পাবেন খাদ্য, পশু খাদ্য, অশোধিত ওষুধ, তন্তু, রং, ট্যানিন, গাম, নেশাজাতীয় দ্রব্য, পানীয় এবং বিভিন্ন ভারতীয় কাঠ। আর এই প্রদর্শনশালার মধ্যে রয়েছে প্রায় 20,000 নমুনা, যেগুলো মূলত আপনারা দেখতেই পাচ্ছেন যে সবগুলোই কাচের ভিনেটের মধ্যে সাজানো রয়েছে। আর সবচেয়ে বড় কথা কি বলুন, যে ভারতের অর্থনৈতিক উদ্ভিদবিদ্যা এবং শিল্প বিষয়ক জ্ঞান প্রদর্শনের জন্য এই কেন্দ্রটা কিন্তু যে বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রয়েছে তার দ্বারাই মূলত পরিচালিত হয়।
এই দেখুন ক্রুড ওপিয়াম বা অপরিশোধিত আফিম, যেটা এতদিন আমরা শুনে এসেছি, কখনো দেখার সুযোগ পাইনি। এবার এখানে এসে সেটাও কিন্তু আমরা দেখতে পেলাম। উদ্ভিদ জগতের বিপুল সম্ভার দেখা শেষ করার পরে আমরা এবার চলে এসেছি প্রাণী জগতের গ্যালারিতে। প্রথমেই ম্যামেল অর্থাৎ স্তন্যপায়ী প্রাণীদের যে গ্যালারিটা, সেখানে। আর আমরা ছোটবেলা থেকে আজ পর্যন্ত যত রকম প্রাণীর কথা বইয়ের পাতায় পড়েছি বা টিভিতে ছবি দেখেছি, ভিডিওতে দেখেছি, সিনেমাতে দেখেছি, তাদের সবাইকেই মোটামুটি এখানে স্টাফিং করে রেখে দেওয়া হয়েছে। দেখুন বন্ধুরা, এ কথা অস্বীকার করা যাবে না যে ভারতীয় জাদুঘরে এই প্রাণীতত্ত্ব বিভাগ বা জুওলজি ডিপার্টমেন্ট যেটা রয়েছে, এটা অন্যতম আকর্ষণ সমস্ত দর্শনার্থীদের কাছে। আর এটা একটা বিরাট বড় সংগ্রহশালা, যেখানে বিভিন্ন মহাদেশ থেকে সংগ্রহিত ট্যাক্সিডার্মি করা প্রাণী এবং নীলতিমি ও হাতির কঙ্কাল এই বিভাগের অন্যতম আকর্ষণ। মিউজিয়ামের ভিতরে তো আর ঠিকঠাকভাবে আপনাদের সাথে কথা বলা যাচ্ছে না, তাই আপনাদের ইশারাতেই বলে দিচ্ছি যে আজ কতগুলো গ্যালারি আপনাদের জন্য কভার করব। এই যে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন, যে বিশালাকার এক হাতির কঙ্কাল। এই হাতির কঙ্কালটা কিন্তু 1804 সালে যখন ওই রাজা পঞ্চম জর্জ মুম্বাইতে আসেন, তখন কিন্তু বারাণসীর রাজা এটা তাকে উপহার হিসেবে দিয়েছিলেন। এবং এর পাশাপাশি এটাও দিয়েছিলেন যে নীল তিমির নিচের চোয়াল এবং একটা তিমির কঙ্কাল, এই সবগুলোই কিন্তু তিনি সেই সময় রাজা পঞ্চম জর্জকে দিয়েছিলেন, যেগুলো আজকে আমাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন। প্রায় 200 বছর পার হয়ে যাওয়ার পরেও একই রকমভাবে সেটা কিন্তু সংরক্ষণ করা আছে। তারপর এই গ্যালারিতে আর বিশেষ বিশেষ কী আছে, চলুন আপনারা একবার ঘুরে দেখে নিন। এই যেসব জীবজন্তুগুলো আপনারা দেখছেন, এগুলোকে তো আপনারা নিশ্চয়ই আপনাদের টিভি চ্যানেলের বা ডিসকভারিতে বা ন্যাশনাল জিওগ্রাফিতে দেখে অভ্যস্ত। এবার সেগুলোকে যখন আপনারা একবার সামনে থেকে দেখার সুযোগ পাচ্ছেন, তারপর ভাবুন তো কেমন মনের অবস্থাটা হতে পারে। আর জাস্ট বাচ্চাদের কথা ভাবুন, তারা যখন একদম হাতের কাছে কোনো হরিণ, কোনো গন্ডার বা কোনো মনে করুন বিভিন্ন পশুর কঙ্কালগুলোগুলো দেখতে পাচ্ছে, তাদের মনের কী অবস্থাটা কী হচ্ছে। তো আমার মনে হয় এই গ্যালারিটা অবশ্যই আপনারা একবার এলে ভিজিট করবেন। আর আপনাদেরকে তো বলেইছি যে কলকাতায় ঘুরতে আসবেন অথচ ইন্ডিয়ান মিউজিয়াম ঘুরবেন না, তাহলে কিন্তু আপনার ভ্রমণটাই সম্পূর্ণ হবে না। তবে আমরা আমাদের সাধ্য মতন চেষ্টা করেছি যতটুকু সম্ভব আপনাদের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরা যায়, কারণ জানি এত বড় এরিয়া নিয়ে এবং এত বড় গ্যালারি নিয়ে এবং এত ইভেন্ট এবং বস্তু নিয়ে এই মিউজিয়ামটা তৈরি হয়েছে, সব কিছু কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব। তাই সব কিছু যদি তুলে ধরতে হয় বা দেখতে হয়, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের এখানে একবার আসতেই হবে। এতদিন অনেকেই বলতো যে একবার গিয়ে আপনারা কখনোই ওই ইন্ডিয়ান মিউজিয়াম পুরোটা ঘুরে ভালোভাবে শেষ করতে পারবেন না।
কথাটা অতটা পাত্তা দিইনি, তো এটা কখনো সম্ভব নাকি। কিন্তু আজকে যখন ঘোরা শুরু করলাম বা ঘুরতে এলাম, সত্যি আমাদের ঘুরতে ঘুরতে কি করে যে সময়গুলো কেটে গেল আমরা ঠিক বুঝতেই পারলাম না। এখনও আমরা মানে কি বলবো, 1/4 ঠিক মতন দেখতে পারিনি। আসলে এখানকার আকর্ষণ এত কিছু রয়েছে যে আপনি সত্যি মনে হবে কোনটা ছেড়ে কোনটা দেখবেন। আর যদি ভালোভাবে দেখতে হয়, আমি তো সবার সাথে একটা কথা বলে বুঝতে পারলাম যে ন্যূনতম 2 দিন যেতে হবে, যে আজকে এই গ্যালারিগুলো বা এই পার্টগুলো ভালো করে দেখবো, তাহলে আপনার ভালো হবে। আর যদি মনে করেন যে জাস্ট এলাম দেখলাম ব্যাস হয়ে গেল, এই যে দেখুন এই যে মানুষের যে বিবর্তনের যে কঙ্কালগুলো এখানে দাঁড় করানো আছে, যে এগুলোর পিছনে আপনাকে ভালো করে দেখতে হবে খুঁটিয়ে খুঁটিয়ে যে কী করে সেগুলোকে আজকে মানুষের যে রূপ নিয়েছে, সেই রূপ নেওয়ার আগে মানুষের যে তাদের যে দৈহিক বিবর্তনগুলো হয়েছে সেগুলো ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে জানতে হবে। আর দেখুন না, সত্যি মনে হচ্ছে যে আমাদের পূর্বপুরুষদের অবস্থাটা কী ছিল, তাদের দেখে মাঝে মাঝে আমাদেরও বেশ ভালোই লাগছিল। আচ্ছা, আমরা এখান থেকে উঠে এসেছি, আমরাও তাদের বলতে পারেন যে এক সময় অনেকটাই চার পেয়ের মতোই ছিলাম আর কি। আচরণগুলো হয়তো কিছুটা শুধরে নিয়েছি, কিন্তু তাদের যে দৈহিক বিবর্তন সেটা ঠিক এভাবে করেই আমাদের হয়েছে। কিন্তু উদ্ভিদ এবং প্রাণীর এত বিপুল সম্ভার দেখতে দেখতে কখন যে 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় অতিবাহিত হয়ে গেছে বুঝতেই পারিনি। সেই সকালবেলা বোধহয় গ্যালারিগুলোয় ঢুকেছিলাম, আর এখন প্রায় বিকেল হয়ে গেছে, আর আমরাও প্রায় হাঁপিয়ে গেছি। আমাদের মতো দেখছি অনেকেই এখানে যে বেঞ্চগুলো পাতা আছে এখানে বসে পড়েছে, আর আমরাও একটু রেস্ট নিয়ে নিচ্ছি, কারণ এখনও প্রায় অর্ধেক মিউজিয়ামটাই ঘোরাঘুরি বাকি। মাঝে মাঝে এই স্মৃতিময় বিল্ডিংটার মধ্যে দাঁড়ানোর পর কতটা নস্টালজিক হওয়ার মতন ব্যাপার রয়েছে। জাস্ট একবার ভাবুন তো, যে এটা হলো ভারতের প্রাচীনতম এবং বৃহত্তম জাদুঘর। জাস্ট একবার ভাবুন যে এখন ব্রিটিশ রাজত্ব চলছে। 1814 সাল এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলের দ্বারা প্রতিষ্ঠিত হয় এই জাদুঘরটি। আর পাশাপাশি এটাও তো বড় ব্যাপার যে এটি হচ্ছে এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৃহত্তম জাদুঘরগুলির মধ্যে একটি। আর সময় তো আমাদের লাগবেই, কারণ এখানে রয়েছে প্রায় 1 লক্ষের উপর নিদর্শন। সেগুলো দেখতে তো অবশ্যই অনেকটাই সময় ব্যাপার। তো যাকে আমরা এখন চলে এসেছি দ্য ওয়ার্ল্ড অফ ইনভার্টিব্রেটস, বা আপনারা বলতে পারেন যে এই জগতের যে অমেরুদণ্ডী যারা প্রাণী রয়েছে তাদের জগতে। চলুন তাহলে আপনাদের এখানে ঘুরিয়ে দেখাই এখানে কি কি রয়েছে। জাদুঘরের এই গ্যালারিতে মূলত আপনারা দেখতে পাবেন বিলুপ্ত অমেরুদণ্ডী প্রাণীর জীবাশ্ম প্রদর্শন, যা ভূতাত্ত্বিক সময়কাল অনুসারে সাজানো, এবং স্ট্রোমালাইট বা প্রাচীনতম জীবের প্রমাণ, ডাইনোসরের ডিম এবং অন্যান্য গুরুত্বপূর্ণ জীবাশ্ম রয়েছে। এছাড়াও এখানে রয়েছে একটি পোকা গ্যালারি বা ইনসেক্ট গ্যালারি, যেখানে আছে বিভিন্ন পোকামাকড়, ক্রাস্টেশিয়ান, স্থলজ অমেরুদণ্ডী প্রাণী, প্রোটোজোয়া, পরিফেরা, সিনিডারিয়া যেমন স্পঞ্জ ও জেলিফিশ ইত্যাদির নমুনা মডেল, যা মূলত এক বিশাল অমেরুদণ্ডী প্রাণীর বৈচিত্র্যকে তুলে ধরে। এখানে রয়েছে গান্ডোয়ানা ভূমির প্রথম উদ্ভিদ জীবাশ্ম, ডাইনোসরের ডিম, শামুকের জীবাশ্ম, মিয়ানমারের সাপের ছাপ, স্ট্রোমালাইটের মতন বিরল জীবাশ্ম, যা প্রায় 3200 মিলিয়ন বছরের পুরনো। আর পোকা গ্যালারির মধ্যে তো আপনারা বুঝতেই পারছেন কি কি অলরেডি আপনাদেরকে দেখালাম। সত্যি বলতে কি ছাত্রছাত্রীদের জন্য খুবই উপযোগী এই মিউজিয়ামের এই বিভিন্ন গ্যালারিগুলো, যেগুলো এতদিন ধরে বইয়ের পাতায় কতই না পড়ে এসেছি, সেগুলোকে চোখের সামনে দেখতে পেয়ে সত্যিই ভীষণ ভালো লাগছে। কোনোভাবেই এদের নষ্ট করা যায় না, এমনকি স্পেসেও এই পোকাগুলো যাই হোক, আমাদের অমেরুদণ্ডী প্রাণী বা ইনভার্টিব্রেট গ্যালারি দেখা শেষ হলো, আর আমরা এখন বারান্দায় চলে এসেছি আবার। আর এই বারান্দার বিভিন্ন কোনায় কোনায় এই রকম ধরনের বিভিন্ন আর্কিওলজিক্যাল প্রত্ন সামগ্রী সুন্দর করে সাজিয়ে রাখা আছে। দেখলে কি অদ্ভুত লাগে, তাই না? প্রায়
দশম কি একাদশ শতাব্দীতে এরকম গ্রানাইট পাথরে এত সুন্দর কারুকার্যময় মূর্তি কিভাবে বানানো হয়েছিল? সেই যুগের টেকনোলজি কি এতই বেশি উন্নত ছিল, নাকি এই শিল্পীরা এতই পারদর্শী ছিল? কিভাবে এগুলো তারা তৈরি করেছিল? যাই হোক, আমাদের পরবর্তী গ্যালারি ফিজ, রেপটাইল এবং বার্ড। চলুন তাহলে গ্যালারির ভিতরে গিয়ে দেখা যাক যে এখানে কি কি বিস্ময়কর প্রাণী আমরা দেখতে পাই। প্রথমেই আমরা এখন গ্যালারির যে প্রান্তটায় আছি, এখানে বিভিন্ন ধরনের পাখি রয়েছে। আর অন্যান্য জুলজিক্যাল গ্যালারিগুলোর মতোই এখানেও বিভিন্ন পাখিকে ট্যাক্সিডার্মি পদ্ধতিতে স্টাফ করে এখানে রেখে দেওয়া হয়েছে। আর যে পাখি যেরকম ইকোসিস্টেমের মধ্যে থাকে সেরকমভাবে এখানের ইকোসিস্টেমটাকে সাজিয়ে রাখা হয়েছে একটা কাঁচের শোকেসের মধ্যে। আর সেখানে সেই ইকোসিস্টেমের মধ্যে যে যে পাখি বসবাস করে সেই পাখিগুলোকে সেই ইকোসিস্টেমের মধ্যে রাখা হয়েছে। চলুন তাহলে এই পাখিগুলোকে একবার ভালো করে দেখে নেওয়া যাক। আর আমরা এখন যে গ্যালারিটার সামনে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে মাইগ্রেটারি বার্ডস, অর্থাৎ পরিযায়ী পাখির গ্যালারি। কত রকম ধরনের পরিযায়ী পাখি আমরা দেখতে পাই শীতকালে, সেগুলো একবার দেখে নিন আপনারা। আর মাইগ্রেটারি বার্ডসের পরের গ্যালারিটাই হচ্ছে, এটা হচ্ছে ম্যানগ্রোভ বার্ডস, অর্থাৎ কি না সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যতে যেরকম পাখি দেখতে পাই আমরা, আর তার সঙ্গে কুমিরও রয়েছে, তার মানে সরীসৃপ, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। আর এরপরের গ্যালারিটা হচ্ছে স্ক্যাভেঞ্জার বার্ডসের, অর্থাৎ যে শিকারি পাখি, যারা শকুন ইত্যাদি ধরনের যে পাখিগুলো আমরা পাই, শিকারি পাখি, তাদের গ্যালারি হচ্ছে এইটা। খুব সুন্দর করে পাখিগুলোকে স্টাফড করে সাজিয়ে রাখা হয়েছে। আর এই গ্যালারিটা হচ্ছে স্টেট অ্যান্ড ন্যাশনাল বার্ডসের গ্যালারি, অর্থাৎ আমাদের ভারতবর্ষের জাতীয় পাখি কোনটা, আর ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের যে স্টেট বার্ডসগুলো আছে, যেমন ধরুন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মাছরাঙা পাখি, সেগুলো সমস্ত কিছু এখানে খুব সুন্দর করে সাজিয়ে এবং তাদের সম্পর্কেও এখানে লিখে রাখা আছে। আপনারা এলে, বিশেষ করে বাচ্চারা এলে, স্টুডেন্টরা এলে ভীষণ ভীষণ আনন্দ পাবে দেখে। এখানে অনেক এরকম পরপর গ্যালারি রয়েছে, যেখানে এই রকম সুন্দর মডেলের মাধ্যমে, স্টাফিংয়ের মাধ্যমে পাখিগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। এখানে যেমন বিভিন্ন দেশের, এটা দক্ষিণ আমেরিকার, কিন্তু একটা সমস্যা কি জানেন, এই কাঁচের মধ্যে এত বেশি আলোর রিফ্লেকশান পড়ছে, প্লাস কাঁচগুলো অনেক দিন মনে হয় যেন পরিষ্কার করা হয় না, ধুলো পড়ে গেছে, সেই জন্য ভীষণ ভালোভাবে ছবি কিন্তু আমরা তুলতে পারিনি। আর বিভিন্ন পাখিদের গ্যালারির পাশাপাশি এখান থেকেই শুরু হয়ে গেছে সরীসৃপদের গ্যালারিটাও। এই যে ঠিক গ্যালারির মাঝখানেই বিশাল বড় একটা কুমির, একটা অ্যালিগেটর আর একটা কচ্ছপ শুয়ে আছে। চলুন তাহলে এদেরকেও আমরা দেখে নিই একটু। আর এত সুন্দর করে এদেরকে এখানে সাজিয়ে রাখা হয়েছে, মনে হচ্ছে কুমিরগুলো বোধহয় রোদ পোহাচ্ছে, এক্ষুনি বোধহয় জেগে উঠবে। আর দেখুন এই গ্যালারিতে আমরা কাদের দেখা পেয়েছি। এগুলোকে দেখে আপনারাই বলুন তো, আমি তো বুঝতেই পারছি না এগুলো কি অরিজিনাল, মানে স্টাফিং করে রাখা হয়েছে, নাকি এগুলো মডেল, আমি তো বুঝতেই পারছি না। আপনারা কি বুঝতে পারছেন? তবে ওখানে ফরমালিনের যে জারগুলো আপনারা দেখলেন, এই যে জারগুলো, এগুলো কিন্তু অরিজিনাল যে এগুলো সাপগুলোকে, সেগুলোকে কিন্তু রাখা হয়েছে, এটা আমি নিশ্চিত। কিন্তু এই যে কাঁচের জারের বাইরে যেগুলো আছে, ওগুলো অরিজিনাল নাকি ওগুলো মডেল বলুন তো। আর এখানে দেখুন আমরা স্পেশাল কাকে পেয়েছি, এদের লেখা আছে লিভিং ফসিল, অর্থাৎ জীবন্ত জীবাশ্ম। আপনারা একটু পড়ে দেখুন তো এটা কি ব্যাপার। হোয়াইট জিন নাম বলছে।
আর প্রথমে বার্ড গ্যালারি, তারপরে রেপটাইল গ্যালারি পার করে আমরা ভিতরে এখানে চলে এলাম ফিশ গ্যালারির দিকে। আর দেখুন তো এখানে কত রকম মাছ, এগুলো সব কিন্তু খাওয়ার মাছ আপনারা ভাববেন না, কিছু কিছু মাছ আছে যারা আবার মানুষও খায় কিন্তু। এই যে এগুলো দেখুন, এই যে এই গ্যালারিটা লেখা আছে ফুড ফিশ, অর্থাৎ কিনা এই মাছগুলোকে আমরা খাই। দেখুন তো কি কি মাছ আপনারা চিনতে পাচ্ছেন কিনা দেখে। চিতল মাছ, তাই তো? বিস্তারা, এটা হচ্ছে বোয়াল, এটা বোয়াল, এটা হচ্ছে আর মাছ। আর মাছ কিছু বলছে পিঠের মধ্যে হচ্ছে বড় একটা কাটার মতো হয়, যেটা আরের সাথে বোয়ালের এইটুকু পার্থক্য। আচ্ছা, তো সবাই এই মাছটা, বড় মাছটা কিসে? আচ্ছা, এই হলো ভেটকি মাছ। এখানে দেখুন এই গ্যালারিটায় বিভিন্ন রকমের মিষ্টি জলের এবং সামুদ্রিক জলের মাছকে কাঁচের জারের মধ্যে ফরমালিনের মধ্যে এরম স্পেসিমেনগুলোকে রেখে দেওয়া হয়েছে। আর দেখুন এদেরকে আপনারা শুধু টিভিতেই দেখেছেন না এতদিন, এই যে হাতুড়ি মাথা হাঙর, এখানে মনে হয় বিভিন্ন হাঙরের স্পেসিমেনকে রাখা হয়েছে, অবশ্যই স্টাফড করে। আর এটা বোধহয় সফিস, করাত মাছ, কি সুন্দর লাগছে। এগুলোকে আমি প্রথমবারের জন্য এইভাবে সামনে থেকে দেখলাম। এতদিন আপনাদের মতো আমিও কিন্তু টিভিতে দেখেছি আর গল্পের বইয়ের মধ্যে পড়েছি। প্রকৃতি কতটা বিস্ময়কর, তাই না? লিভিং ফসিল, অর্থাৎ এই মাছগুলো কত কোটি কোটি বছর ধরে বেঁচে আছে আজও, সেই প্রাগৈতিহাসিক যুগ থেকে। আর মাছের গ্যালারি দেখা শেষ করে আমরা এখন চলে এসেছি মিউজিয়ামের বয়নশিল্প অর্থাৎ টেক্সটাইল গ্যালারিতে। আর এখানে ভারতের বিভিন্ন সময়ের বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী বস্ত্রশিল্পের এক বিশাল সম্ভার রয়েছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এখানে বিভিন্ন ধরনের সিল্ক, সূচিকর্ম, মসলিন, ব্রোকেট, কাশ্মীরি শাল, এমনকি মুঘল আমলের পোশাকও এখানে রয়েছে। এমনকি এখানে সোনার জড়ি দেওয়া এবং রূপোর জড়ি দেওয়া বস্ত্র এখানে প্রদর্শন করা আছে। একটু এগিয়ে গিয়ে আপনারা দেখতে পারবেন যে প্রাচীনকালে ভারতের সঙ্গে যে সমস্ত দেশের বাণিজ্য চলত, সেখান থেকে আমদানি হওয়া হাতির দাঁতের ওপর বিভিন্ন ধরনের শিল্পকর্ম, বিভিন্ন ধরনের মূর্তি, মার্বেলের তৈরি জিনিস, সমস্ত কিছুর সম্ভার এখানে একের পর এক সাজিয়ে রাখা আছে। অবশেষে আমাদের মিউজিয়ামের প্রায় অর্ধেক অংশটাই দেখা শেষ। আর এখন আমরা যাচ্ছি আমাদের বহু প্রতীক্ষিত, বহু আকাঙ্ক্ষিত সেই মিশর গ্যালারিতে। কিন্তু এই গ্যালারির মধ্যে কোনো ভিডিও, ফটো কিছু তোলা নিষিদ্ধ, তাই জন্য আমরা এখানে ভিতরে কি আছে আপনাদের দেখাতে পারবো না। তবে এখানে আপনারা দেখে নিন, আপনারা এখানে 4000 বছরের পুরনো মমি দেখতে পাবেন, আর তার সঙ্গে সেই রহস্যময় হায়ারোগ্লিফিক লিপি, যেটার কথা আমরা কে না জেনেছি, সেই ছোটোবেলা থেকেই এটার কথা ইতিহাসে পড়ে এসেছি।
তাই মিশর গ্যালারিটা আপনাদের জন্য সারপ্রাইজই থাক। আপনারা ইন্ডিয়ান মিউজিয়াম যখন ভিজিট করবেন তখন আপনারা নিজের চোখেই সবটা দেখে নিতে পারবেন। এই ইন্ডিয়ান মিউজিয়াম জায়গাটা অসংখ্য ছাত্রছাত্রীদের শিক্ষা, গবেষণা এবং এডুকেশনাল ট্যুরের জন্য একটি আদর্শ জায়গা। আমার মনে হয় এখানে প্রচুর পরিমাণে আমরা বিভিন্ন স্কুলের স্টুডেন্টকে আপনারা কিন্তু দেখতে পাবেন এই ভিডিওর মধ্যে। আর আমরাও দেখলাম তারা খুব আগ্রহের সাথে এবং এবং রহস্যময়ভাবে তারা কিন্তু নতুন নতুন জিনিস দেখার এবং জানার চেষ্টা করছে। বেশ ভালো লাগলো। আসলে এই জায়গাটা এমনই যেটা মানুষকে উদ্বুদ্ধ করে নতুন কিছু জানার জন্য, শেখার জন্য, অতীত ইতিহাসের গর্ভে যেগুলো বিলীন হয়ে আছে আমাদের অজানা গল্প, সেগুলোকে নতুনভাবে খুঁজে বের করতে। এখানেও আমরা অনেককে দেখতে পাচ্ছি তারা শুধুমাত্র যে এই বাংলার মানুষ তা নয়, এমনকি দেশ বিদেশ থেকেও তারা বহু পর্যটকরা এসেছেন কিন্তু আমাদের এই মিউজিয়াম দেখতে। তো যাই হোক, ফাইনালি আমরা দীর্ঘ সময়ব্যাপী আপনাদের জন্য ভিডিও তৈরি করতে পারলাম। আমি ভাবতে পারিনি যে আপনাদের জন্য ঠিক এতটা বড় পরিমাণ জায়গা এবং এত এত তথ্য এবং এত এত গ্যালারি কভার করতে পারবো। তবে এটা বলে দিচ্ছি, আমি কিন্তু সমস্ত কিছু যে আপনাদের দেখাতে পেরেছি তা নয়, কিন্তু চেষ্টা করেছি যতটা সম্ভব। তো যাকে আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের এই ছোট ছোট কমেন্ট, ছোট ছোট আপনাদের জিজ্ঞাসা বা ভালোবাসা, এগুলো কিন্তু আমাদের উদ্বুদ্ধ করে এই দীর্ঘ সময়ব্যাপী হাতে ধরে রেখে ভিডিও করা, সেগুলোকে নতুন করে এডিট করে তার বিভিন্ন তথ্যকে সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপন করা। এটা সত্যি আমাদের কাছে খুবই একটা চ্যালেঞ্জিং কাজ থাকে, কিন্তু এই কাজগুলোকে হাসি মুখে আমরা এই জন্যই করতে পারি কারণ আমরা জানি এখানে অনেকেই আছে যারা এসে হয়তো পৌঁছাতে পারছেন না, কিন্তু তারা ঘরে বসে তারা কিন্তু নিজের মতন করে সেই জায়গাগুলোকে এক ঝলক দেখে নিতে পারছেন। আসলে আমার স্বপ্ন এটাই থাকে যে যারা সাধারণত কি বলবো আর কি, যাদের পক্ষে সবসময় ঘর থেকে বেরোনো সম্ভব নয়, যারা অনেকটাই দূরে বসবাস করে, কিন্তু আপনারা যদি একটা ফিঙ্গার টিপের মাধ্যমে এই জায়গাগুলো দেখে নিতে পারেন, এটা কিন্তু সবচেয়ে বড় আনন্দের। এই কয়েন গ্যালারিটা কিন্তু এই মিউজিয়ামের অন্যতম সেরা আকর্ষণ। অতীতকালে আমাদের মুদ্রাগুলো ঠিক কেমন ছিল, তার গঠন, তার নির্মাণ শৈলী সমস্ত কিন্তু এখানে রয়েছে। তো যাকে আপনারা দেখছেন এটা হচ্ছে ভারত গ্যালারি। এই জায়গাটা একটা অদ্ভুত এবং ইউনিক জায়গা। মনে হচ্ছে যেন আমি কিছু মাঝখানে ওয়েব সিরিজ দেখছিলাম, যেমন হুইল অফ টাইমস বা এরকম কিছু। তো মনে হচ্ছিল সেই সমস্ত কোনো রহস্যময় জায়গা, রহস্যময় খোদাই, রহস্যময় সাংকেতিক চিহ্ন, রহস্যময় গেট। তো সত্যি কথা বলতে আমি ভাবছিলাম যে এই সমস্ত শিল্পকলা আমাদের অতীত ইতিহাসের স্মৃতি বহন করে আছে। ভাবলেই কেমন যেন মানে বুকটা গর্বে ফুলে উঠছে যে ভারতের মধ্যে এত ঐতিহ্যপূর্ণ, এত উন্নত এবং এত গর্বের ইতিহাস রয়েছে। আশা করি আপনাদের অনেকটাই সমৃদ্ধ করবে। যাই হোক, এই ভারত গ্যালারি দিয়ে আমাদের কিন্তু আজকের এই ভারতীয় জাদুঘরের যে এক্সক্লুসিভ ভিডিও আপনাদের জন্য বানিয়েছি এটা এখানেই রাখছি। খুব শীঘ্রই দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে। ধন্যবাদ।